ভাই আপনাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয়? আচ্ছা, তো গুপ্ত সংগঠন বলা হয় যে আজকে যে আমরা গোপনে এই প্রোগ্রামটা করছি, সাংবাদিকরা গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে আর গোপনে গোপনে আমরা এটা দেখব, এই জন্য মূলত শিবিরকে গুপ্ত সংগঠন বলা হয়। তো আর কোনো উত্তর তো আমাদের কাছে নাই। প্রথমত হচ্ছে বাংলাদেশের সংবিধান আপনাকে রাজনীতির অধিকার দিয়েছে, আপনি চাইলেই রাজনৈতিক অধিকার বাংলাদেশের সংবিধান থেকে পান। এখন ক্যাম্পাস বেসড বা শিক্ষা প্রতিষ্ঠান বেসড আমাদের আলাদা আলাদা পলিসি রয়েছে। যেমন ধরুন বুয়েটের ক্ষেত্রে যেটা হয়েছে, আবরার ফাহাদের আগ পর্যন্ত সেখানে ওপেন বা হচ্ছে ছাত্র রাজনীতি সবার জন্য উন্মুক্ত ছিল, কিন্তু যখন আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটটা তৈরি হলো তখন সেখানকার শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নিয়েছে যে এখানে যে ছাত্র রাজনীতির কারণে আমাদের ভাইকে জীবন দিতে হয়, যে ছাত্র রাজনীতির কারণে এভাবে টর্চার সেল তৈরি করা হয়, এভাবে করে অমানবিক নির্যাতন করা হয়, তাহলে সেই ছাত্র রাজনীতি আমরা চাই না। তো এই জন্য শিক্ষার্থীদের সেন্টিমেন্টের আলোকে ছাত্র শিবিরও আমাদের পজিশন থেকে আমরা আমাদের পলিসি গ্রহণ করি। এখন প্রসঙ্গ হচ্ছে যে ছাত্র রাজনীতির আসলে রূপরেখাটা কেমন হওয়া উচিত। আপনি যদি ওয়ার্ল্ড পার্সপেক্টিভ থেকে দেখেন, সেখানেও ছাত্র রাজনীতি ইউথ অর্গানাইজেশনগুলো আছে। কারণ তারা কি করে, তারা তাদের ক্যাম্পাসগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে পলিসি মেকিং নিয়ে ডিবেট করে, তারা পাঠচক্র করে, তারা আমাদের মতো যে দায় চাপিয়ে দেয় না, কাদা ছড়াছড়ি করে না, তারা তাদের নিজস্ব ছাত্রদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে হাজির হয় এবং রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে তারা ভয়েস রেইজ করে, সবার ভিতরে জনমত গঠন করে। এখন আমাদের জায়গায় কি হয়, আমরা দেখেছি গত 15 বছর ছাত্রলীগ বা অন্য যারা ছিল হল দখল করতো, হলের সিটগুলো দখল করতো এবং সিটগুলো হচ্ছে তারা যাদেরকে দিত শুধুমাত্র তারাই থাকতে পারতো, তাদের দলীয় কর্মী, তাদের আনুগত্যশীল ব্যক্তি ছাড়া কারো হলে থাকার জন্য সুযোগ ছিল না। এরপরে সেখানে গেস্ট রুম কালচার, এর মধ্যে দিয়ে একটা টর্চার সেল তৈরি করা, জোর করে নিজেদের কর্মসূচিতে নিয়ে যাওয়া। এরপরে হচ্ছে শোডাউনের একটা রাজনীতি। খুব মজার একটা তথ্য শেয়ার করি, কিছুদিন আগে আমি নাম বলবো না, একটা সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি আমাকে বলতেছেন যে ভাই আপনারা তো আমাদের রাজনীতিকে নাই করে দিচ্ছেন। তা আমি বললাম যে ভাই আমরা কীভাবে আপনাদের রাজনীতি নাই করলাম? বললো ভাই এই যে আপনাদের কারণে এখন আমরা হলে থাকতে পারি না, সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে হলে থাকতে দিচ্ছে না। তো বললাম ভাই হলে থাকবেন, আপনার মাস্টার্স কখন শেষ হয়েছে? বললো ভাই 8 বছর আগে মাস্টার্স শেষ হয়েছে। তো 8 বছর আগে মাস্টার্স শেষ হয়েছে, আপনি হলে থাকবেন কেন ভাই? বলে যে না আগে তো থাকতো, আগে তো আমাদের যারা বড় ভাইরা ছিল তারা হলে থাকতো, তারা 8 বছর না 18 বছর পর্যন্ত থাকলেও কোনো সমস্যা ছিল না। আর এখন মাস্টার শেষ করে 2 বছর পরে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে চাপ দিয়ে বের করে দিচ্ছে। তো বললাম এখানে আমাদের দায় কি? তো আপনারাই তো এটা করতেছেন। আমি বললাম যে না ভাই এটা তো সাধারণ শিক্ষার্থীদের দাবি, আমাদের দাবি। আরে ভাই এগুলো সব বুঝে আপনারা সাধারণ শিক্ষার্থী হয়ে আমাদেরকে মূলত এই কাজ করতেছেন। এরপর আরেকটা হচ্ছে আমরা এখন শোডাউন দিতে পারি না, শোডাউন দিতে গেলে সবাই আমাদেরকে নিয়ে ট্রল করে। আমরা ভাই অমুক ভাই তমুক ভাইয়ের যে হাজার হাজার পোস্টার এগুলো ক্যাম্পাসে এখন ছড়াইতে পারতেছি না, দিলে হচ্ছে শিক্ষার্থীরা ছিঁড়ে ফেলতেছে। এটা আমরা কীভাবে নাই করলাম? আমরা নাই করেছি মূলত শিক্ষার্থীরা যা চায়, ছাত্র শিবির সেই জায়গাগুলোকেই আমরা ওন করি এবং সে আলোকে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ যে শিক্ষার্থীদের কল্যাণের বাহিরে কোনো ব্যক্তিকেন্দ্রিকতা, কোনো ব্যক্তি পূজা অথবা হচ্ছে ব্যক্তির স্বার্থ হাসিল নামক কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। ছাত্র রাজনীতি হবে ভবিষ্যতের নেতৃত্ব তৈরির জন্য। বাংলাদেশের পলিসি মেকিংয়ে ছাত্ররা ভূমিকা রাখবে, তাদের কাছ থেকে পলিসি পেপার আসবে যেটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ভূমিকা রাখবে। আমরা এমন ছাত্র রাজনীতি চাই এবং সেই ছাত্র রাজনীতি যতক্ষণ থাকবে, যতক্ষণ চলবে, ততক্ষণই আমরা সেটার সাথে সবাই আছি ইনশাআল্লাহ। একজন ভাই অথবা বোন প্রশ্ন করেছেন যে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ইসলামী ছাত্র শিবির কেন করব, এই সংগঠন কেন বেছে নিব, এটি আপনার প্রশ্ন। তো এটা একটা বিস্তৃত আনসার, বাট সংক্ষেপে যদি আমাকে বলেন যে কেন করব, ছাত্র শিবিরের একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সেখানে ছাত্র শিবির সেটা স্পষ্ট করেছে যে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। একজন মুমিন হিসেবে, একজন ইমানদার হিসেবে, আল্লাহর কাছে একজন গোলাম হিসেবে, মুসলমান হিসেবে এই দায়িত্ব কর্তব্য পালন করা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আবশ্যক। ছাত্র শিবির আপনাকে সেই আবশ্যিকতার দিকে একটি পরিবেশ দান করবে। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় একটা পরিবেশের গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে প্রত্যেক বনি আদম দ্বীনে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। পৃথিবীতে কেউ চোর হিসেবে জন্মগ্রহণ করে না। পৃথিবীতে যেদিন সে আসে তাকে কেউ ডাকাত উপাধি দেয় না, তাকে সন্ত্রাসী উপাধি কেউ দেয় না, তাকে দর্শক উপাধি কেউ দেয় না, তাকে খুনি উপাধি কেউ দেয় না। কিন্তু সেই দ্বীনে ফিতরাতের উপর একটি সুবিমল অথবা খুবই চমৎকার, আমরা যদি আমাদের ছোট ভাই বোন অথবা আত্মীয় স্বজন যারা ভূমিষ্ঠ হয় নতুন,
তাদের দিকে তাকায়, কত শুভ্র একটি চেহারা, কিন্তু এই চেহারার মানুষটাই একটা সময় সমাজের সবচেয়ে অধপতিত অথবা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে স্বীকৃতি পায়। এখন প্রশ্ন হচ্ছে সেটা কেন হয়? সেটা হাদিসে বলছে, সে এই পরিবেশের মধ্য দিয়ে যখন শিশুর তার বাবা মা অথবা তার চারপাশের পরিবেশ তাকে সে ফিতরাতের উপর টিকে থাকতে সহযোগিতা করে, অথবা তার পরিবেশটাই তাকে খারাপ হতে, নষ্ট হয়ে যেতে সহযোগিতা করে। ছাত্র শিবির হচ্ছে এমন একটি কাফেলা, এমন একটি পরিবেশ, এমন একটি তাঁবু, যেখানে আসলে পরে আপনি সেই পরিবেশটা কাঙ্ক্ষিতভাবে পাবেন, যে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে চলা উচিত সেভাবে করে আপনি চলতে পারবেন। আরেকটা বড় জায়গা হচ্ছে, আমরা যদি আমাদের বাবা মাকে প্রশ্ন করি যে সন্তান হিসেবে আপনি আমার কাছে কি চান, বাবা মা বলবে তুমি মানুষের মতো মানুষ হও, এটাই বলবে, প্রত্যেক বাবা মা এটা বলবে। তো মানুষ হওয়ার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে আপনি ভালো পড়াশোনা করবেন, একাডেমিকলি খুব ভালোভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন, ক্যারিয়ারের জায়গা থেকে একটা প্রফেশনে আপনি ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, এই সমাজের দক্ষ হিসেবে, যোগ্য হিসেবে, একজন ফ্যাক্টর পার্সন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। বাবা মা এই বিষয়গুলো চায়। কিন্তু কখনো কোনো বাবা মাকে আমরা এই প্রশ্ন কি করেছি যে আপনার সন্তান জীবনের প্রত্যেকটা একাডেমিক জায়গায় গোল্ডেন A+ পেয়েছে, ওকে ফাইন, তিনি প্রফেশনালি বাংলাদেশে যদি ক্যাটাগরি করা হয় টপ 5-এর মধ্যে সবচেয়ে ভালো পজিশনে, ভালো প্রফেশনে তিনি গিয়েছেন, ওকে ফাইন। এরপরে যদি বলা হয় আপনার সন্তান নষ্ট হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে, আপনি খুশি? তখন বাবা বলবে যে না, আমি তো খুশি না। আচ্ছা, আপনার সন্তান প্রফেশনালি পৃথিবীর সবচেয়ে সেরা প্রফেশনালিস্ট হয়েছে, ওকে ফাইন, কিন্তু সে একজন দর্শক হিসেবে সমাজে কোনো একটা প্রেক্ষাপটে পরিচিতি পেয়েছে, আপনি কি সেটা মেনে নেবেন? কোনো বাবা মা বলবে না, সেটা দরকার নেই। আমরা অনেক বাবা মাকে ফেস করছি, কেস পেয়েছি, তারা বলছে যে বাবা আমার সন্তানের পড়াশোনার দরকার নেই, অন্তত সে যে নষ্ট হয়ে যাচ্ছে, সে যে অনৈতিকতার সাথে জড়িয়ে যাচ্ছে, অন্তত এখান থেকে আমার সন্তানটাকে বাঁচাও। তো তার মানে হচ্ছে আমি আমার একাডেমিক লাইফ, আমি আমার দুনিয়ার দক্ষতা, ক্যারিয়ার, পাশাপাশি নৈতিকতা নামক একটি প্রশ্ন, যেটা আমাদের এই সমাজ সামষ্টিকভাবে আমাকে নৈতিক হতে উৎসাহিত করে না। ছাত্র শিবির সে পরিবেশটা আপনাকে দিতে চায়, যার মধ্য দিয়ে আপনার ভিতরে হলিস্টিক একটা অ্যাপ্রোচ, হলিস্টিক একটা পজিশন থেকে সব কিছুর একটা ব্যালেন্স তৈরি হবে। আপনি সমাজে যেভাবে নেতৃত্ব দিবেন, ভালো মানুষ হবেন, আবার আল্লাহর কাছে আপনি ভালো গোলাম হবেন, আপনার বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন, প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন। এই সব কিছুর কম্বিনেশন হচ্ছে ইসলামের ছাত্র শিবির। এখন বলতে পারেন যে ভাই এটা কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য আপনাকে যে কোনো জিনিস দেখতে হয়। আপনি শুনেছেন যে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এখানে খুব ভালো পরিবেশ, খুব ভালো পড়াশোনা হয়, এখানে হল সিস্টেম আছে, অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় এখানে সুন্দর একটা ক্যাম্পাস আছে। এখন আপনি এটা শুনেছেন, শোনার পরে আপনার করণীয় কী? করণীয় হচ্ছে আপনাকে এখানে প্র্যাকটিক্যালি এটাকে দেখতে হবে, আসতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এরপর হচ্ছে আপনার জাস্টিফিকেশন দিবেন যে ওকে, আপনার কথার সাথে কাজের মিল রয়েছে। ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের এই পরিবেশ কোনোদিন আমাদেরকে অনুকূলতা দেয় নাই, বরং প্রত্যেকটা কর্নার থেকে, এই দেশের বলুন এবং দেশের বাইরে বলুন, যারা ইসলামের বিরোধিতা করে, তো যেটা বলছিলাম যে ছাত্র শিবির কখনো তার অনুকূলতার মধ্য দিয়ে যায় না। ৭৭ সালে ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে। 1982 সালে এসে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একসাথে 4 জন ভাইকে জীবন দিতে হয়েছে অল্প কয়েকদিনের ব্যবধানে। আজকের দিন পর্যন্ত যদি হিসাব করেন ছাত্র শিবিরের, এই জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত আমাদের 234 জন ভাইকে হত্যা করা হয়েছে। এটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যেমন হত্যা করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক প্রিয় ভাই এবং বোনেরা, খুবই সংক্ষিপ্ত কয়েকটি বিষয়। নাম্বার 1 হচ্ছে, দেখুন প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে। আপনি নিজের কনসাস মাইন্ডেও স্বপ্ন দেখেন, আবার সাবকনসাস বা আনকনসাস দিয়ে অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখেন। স্বপ্নগুলো কি নিয়ে? যদি খুব সংক্ষিপ্ত পরিসরে বলি যে আমি সমাজে একটু সম্মানের একটা পজিশন চাই, যেটা আমার একাডেমিক জায়গা থেকে হোক, আমার প্রফেশনাল জায়গা থেকে হোক, এই বিষয়গুলো মানুষ স্বপ্ন দেখে। সমাজে অন্তত আমি সম্মানের সাথে বেঁচে থাকব, আমার জীবিকা নির্বাহের যে উপাদানগুলো রয়েছে সেটা আমি ভালোভাবে অর্জন করব, এই বেসিক কিছু বিষয় মানুষ চায়। আবার ইন দ্য সেম ওয়েতে বাবা মায়ের স্বপ্ন, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে মানুষের মতো মানুষ হওয়া, এবং প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে, বাবা মাকে সম্মানিত করতে পারে, সন্তানের কাছে সেই স্বপ্নগুলো পিতামাতা দেখেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি একজন একটা সাবজেক্টে এখানে পড়ছেন। এই পড়ার মধ্য দিয়ে
আমাদের যেটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সেই সাবজেক্টের সবচেয়ে সেরা ব্যক্তিত্ব হবেন, সবচেয়ে এক্সপার্ট হবেন। সবচেয়ে এক্সপার্ট হয়ে আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন সমাজের যে চাহিদাগুলো বা আপনার যে স্বপ্নগুলো, যে প্রত্যাশাগুলো, এগুলো বাস্তবায়ন করা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। একটি প্রশ্ন আমি প্রশ্নোত্তর পর্বে বলেছি যে বিশ্ববিদ্যালয় আসলে কেন? বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে আপনি চিন্তাশীল মানুষ তৈরি করবে। বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে সেখান থেকে ইনোভেটিভ আইডিয়াগুলো জেনারেট হতে থাকবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। এবং আমাদের চতুর্পাশে যত সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো শুধু সমস্যা হিসেবে বয়ানের মধ্যে থাকবে না, সেটা সমাধানকল্পে আপনি একটা দিক নির্দেশনা সেখান থেকে দিবেন। এজন্যই মূলত বিশ্ববিদ্যালয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আমাদের টোটাল এডুকেশন সিস্টেমের কারণে সে বিষয়গুলো খুব ভালোভাবে, খুবই ব্রড লেভেল থেকে করতে পারছি না, সেটা খুবই লিমিটেড ওয়েতে আমাদের জন্য হয়। জ্ঞানের জায়গা যদি আমরা বলি, জ্ঞানকে যদি আপনার প্রশ্ন করেন জ্ঞান আসলে কি, নলেজ কি? নলেজ হচ্ছে কিছু ইনফরমেশনের নাম। এখন ইনফরমেশন দিয়ে আপনি করবেনটা কি? ইনফরমেশনকে আপনি অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে আপনার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, একটা বুঝ তৈরি হবে, একটা বোধ তৈরি হবে, এবং এই বোধের মধ্য দিয়ে আপনি সমাজের ভালো এবং মন্দকে পার্থক্য করতে পারবেন। তাহলে এই নলেজ, এই উচ্চশিক্ষা যাই বলি না কেন, দিন শেষে আমার কাছে একটা বিষয় আসছে, সেটা হলো আমার একটা বিবেকবোধ তৈরি হবে, আমি ভালো মন্দের পার্থক্য করতে পারবো, সেই ক্যাপাসিটি আপনি অর্জন করবেন। আপনি এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন, আপনি চাইলে এখানে পড়াশোনা করে সবচেয়ে ভালো রেজাল্টও করতে পারেন, আবার চাইলে আপনি বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে আপনার সময়গুলোকে নষ্ট করে ফেলতে পারেন। সবই আপনার জন্য এখানে সুযোগ আছে। আপনি চাইলে এখান থেকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে বের হইতে পারেন, আবার সবচেয়ে খারাপ মানুষ হিসেবে বের হইতে পারেন। আপনি চাইলে ভালো বন্ধু বাছাই করে তাদের সাথেও চলাফেরা করতে পারেন, আবার চাইলে খারাপ কিছু বন্ধু বাছাই করে তাদের সাথে চলাফেরা করেও নিজেকে নষ্ট করে দিতে পারেন। আপনি চাইলে এখানে প্রতিদিন নামাজও পড়তে পারেন, এরপর হচ্ছে আল্লাহর বিধানগুলোকে পালনও করতে পারেন, আবার আপনি যদি চান তাহলে আপনি হচ্ছে নাটক, সিনেমা, বিভিন্ন অনৈতিকতার সাথে লিপ্ত হয়ে আপনি নিজেকে ধ্বংস করে দিতে পারেন। তার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন পরিবেশ। এখানে আপনি আপনার মতো করে যেভাবে চাইবেন ঠিক সেভাবে করে নিজেকে গড়ে তোলার একটা সুযোগ রয়েছে। আমরা যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, তখন আমাদের বাবা মারা গ্রাম থেকে আমাদের জন্য দোয়া করে পাঠিয়ে দিয়েছেন। তো পাঠানোর পরে এখানে যখন এসেছিলাম, ছাত্র শিবির আমাদেরকে যে পরিবেশ দিয়েছিল, সেই পরিবেশের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হচ্ছে বা ফিল হচ্ছে এখনও পর্যন্ত যে আমাদের বাবা মা, আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নের দিকে ধাবিত হওয়ার জন্য যা যা পরিবেশ, আলহামদুলিল্লাহ আমরা সেটা পেয়েছিলাম। আজকের আয়োজনের মধ্য দিয়ে মূলত আপনাদেরকে ছাত্র শিবিরের পক্ষ থেকে এই গাইডলাইন, পাশাপাশি সেই পরিবেশের সাথে যাতে আপনারা অন্তর্ভুক্ত থাকেন, সেই পরিবেশের উপর যেন আপনারা টিকে থাকেন, এই বিষয়গুলো আপনাদেরকে বিশেষ মেসেজ দেওয়া হচ্ছে। মানুষের টেস্ট এবং চয়েস দুইটা বিষয় রয়েছে। এখন আপনার সেই টেস্টের পরিমাণ, আপনি কেমন জিনিস টেস্ট হিসেবে নিতে চান, সেটার উপর ডিপেন্ড করবে আপনার চয়েসটা কেমন হবে। আমরা আশা করব, প্রত্যাশা রাখবো আপনাদের কাছে যে আপনারা সমাজের সবচেয়ে ভালো উপাদানগুলোকে নিজেদের টেস্ট হিসেবে এবং চয়েস হিসেবে গ্রহণ করবেন। পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। জুলাইতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটি বড় ভূমিকা ছিল, অনেক বড় অবদান ছিল। যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছিল, আবু সাইদ সহ একদিনে 6 জন শাহাদাত বরণ করেছিল, তখন আমরা অনেকটা হতাশা কাজ করা শুরু করেছে আমাদের মাঝে, যে পাবলিক বিশ্ববিদ্যালয় যদি বন্ধ হয়ে যায়, সবাই যদি বাড়িতে চলে যায়, সবাইকে অনেকটা জোর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো ছেড়ে দিতে বাধ্য করেছিল। কিন্তু আমরা দেখেছি সে সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা আবাবিল পাখির মতো এসে সবাই একসাথে হয়ে গেল, এবং সবাই এই আন্দোলনকে দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে দিল। এজন্য আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাইদের জন্য দোয়া করছি, এবং যারা শহীদ হয়েছে, বিশেষ করে মুগ্ধ, ইয়ামিন, শাকিল পারভেজ, শাহনেজ, অনেক ভাইরা শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকাটা শুধুমাত্র জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে না, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা আপনাদের এই ভূমিকাকে, সাহসিকতাকে, আপনাদের মেধাকে কাজে লাগাবেন, সে প্রত্যাশা আমরা করছি। পাশাপাশি জুলাই নিয়ে আমাদের ভিতরে কিছু ক্রেডিট অথবা ক্রেডিটের রাজনীতি আমরা দেখেছি। কেউ দানকে স্বীকার করতে চায় না। ছাত্র শিবির শুরু থেকে বলে আসছে, আমরা এখনও বলছি যে আন্দোলনটা কোনো একক ব্যক্তির মাস্টার মাইন্ড অথবা একক ব্যক্তির পরিচালনায় হয়নি। এখানে সবাই নেতা ছিল, সবাই কর্মী ছিল, সবাই শহীদ হওয়ার তামান্না নিয়ে সেখানে গিয়েছিল। এজন্য এই আন্দোলনকে আমরা সবার হিসেবে স্বীকৃতি দিতে চাই, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্বীকৃতি দিয়ে আগামী দিনে জুলাই এবং স্পিরিটকে ধারণ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এবং বোনেরা তাদের জায়গায় অবদান রাখবেন ইনশাআল্লাহ। এরপরে যে পয়েন্টটা বলতে চাই, আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ। এখানে কোনো কিছুর অভাব নেই। এখানে অভাব হচ্ছে নৈতিকতার অভাব, এখানে অভাব হচ্ছে ভালো নেতৃত্বের অভাব।
আজকে দেখেন আমাদের যে পরিমাণ হিউম্যান রিসোর্স রয়েছে, এটা একটা দেশকে উন্নত করার জন্য অনেক অনেক বড় ভূমিকা পালন করতে পারে, কিন্তু সেই হিউম্যান রিসোর্সকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি না। আমাদের কত চমৎকার বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের আয়ত্তে রয়েছে, সবচেয়ে বড় সি বিচ আমাদের আয়ত্তে রয়েছে, আমাদের ব্লু ইকোনমি জোন রয়েছে, এখানে হিউজ পরিমাণ মাছের প্রজাতি রয়েছে। একটা গবেষণা উঠে এসেছে যে প্রায় 800 মিলিয়ন মেট্রিক টন মাছ এখান থেকে উৎপাদন করা সম্ভব, যার মূল্য দাঁড়ায় হচ্ছে 3,00,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কে ভাববে? কারা এই ব্লু ইকোনমিকে কাজে লাগানোর জন্য এই স্বপ্নগুলো দেখবে? এগুলো বাস্তবায়নটা কারা করবে? এটা একটা বড় প্রশ্ন। আমাদের মৌলভীবাজারে আপনারা অনেক আগে শুনেছেন কিনা জানি না, শুনে থাকবেন যে সেখানে ইউরেনিয়ামের একটা খোঁজ পাওয়া গিয়েছে। ইউরেনিয়াম আছে, এটা দিয়ে মানে অনেক বড় কিছু করা সম্ভব পারমাণবিক জায়গা থেকে। অথচ এটা নিয়ে আমাদের দেশের বাহিরের যারা আছে, হিলারি ক্লিন্টন 2012 সালে বাংলাদেশে এসেছিলেন, তিনি এসে বলেছেন বাংলাদেশের দুইটা জায়গা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো সেন্ট মার্টিন, আরেকটা বলা হয়েছিল মৌলভীবাজারের যে কুলাউড়া পাহাড়, সেটার বিষয়ে বলা হয়েছিল। তা আমাদের দেশের বাহিরের লোকজন আমাদের দেশের ছোট্ট ছোট্ট জায়গাগুলোর দিকে নজর আছে, এখানকার যে একটা রিসোর্স রয়েছে সেটার দিকে নজর আছে, কিন্তু আমাদের রাজনীতিবিদদের কোনো নজর নাই। আমাদের রাজনীতিবিদরা এটা নিয়ে কখনো ভাবে না। আমি মাঝখানে মালয়েশিয়া গিয়েছিলাম, একটা খালের মধ্যে আমাদেরকে নৌকার ভ্রমণের জন্য নামাইছেন। তো দেখলাম যে এটা খুব চমৎকার, ভালো। তা আমি তখন বসে বসে কল্পনা করতেছি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে অথবা প্রত্যেকটা ইউনিয়নে এভাবে খাল রয়েছে, আর নদী তো পুরো বাংলাদেশে এমনভাবে বিস্তৃত রয়েছে, আমরা যদি এই নদীগুলোকে, এই খালগুলোকে যথাযথ কাজে লাগাতে পারি, তার বাংলাদেশ বিশ্বের সেরা একটা পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। আমাদের দেশে বুড়িগঙ্গা আছে, ইন দ্য সেম ওয়েতে আপনি ইউকে লন্ডনের দিকে তাকান, তারা তাদের সেই নদীগুলোকে কি চমৎকারভাবে ডিজাইন করেছে। তা আমাদের নদী তো নদী, বাট তাদের প্ল্যানার রয়েছে, তাদের স্বপ্ন দেখার মানুষ রয়েছে, আমাদের এখানে স্বপ্ন দেখার মানুষ নাই। আমাদের এখানে রাজনীতিবিদরা হচ্ছে কাদা ছোড়াছড়ি করবে সারাদিন, আর হচ্ছে আরেকজনকে গালি দিয়ে কীভাবে বক্তব্য দিবে এসব নিয়ে চিন্তা করে। আপনি কোনো রাজনীতিবিদদের বক্তব্যের মধ্যে এই সম্ভাবনাগুলোকে কোনোদিন খুঁজে পাবেন না, যে এত এত সম্ভাবনা আমাদের দেশে রয়েছে। এর জন্য কারা করবে এটা? আপনাদেরকে করতে হবে। আপনাদের কাছে করার জন্য আমাদের এই আয়োজন, আমরা আপনাদের কাছে তুলে ধরছি যে এই বাংলাদেশের এই রাজনীতি সব কিছুকে পরিবর্তন করে এই সম্ভাবনাগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমার সর্বশেষ পয়েন্ট, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা কি এই দুনিয়াতে আজীবন থেকে যাব? কতদিন থাকব সেটাও কেউ জানি না, কতদিন থাকবো, কিন্তু যেতে যে হবে এটা সবাই নিশ্চিত জানি, বাট টাইম ডেট এটা কেউ জানি না। তাহলে একটা নিশ্চিত গন্তব্যের দিকে আপনাকে আমাকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখুন পৃথিবীতে অনেকে অনেক বড়ত্ব প্রকাশ করেছে, অনেক ক্ষমতা দেখিয়েছে। ফিরাউন ক্ষমতা দেখিয়েছে, নমরুদ ক্ষমতা দেখিয়েছে, হামান কারুনরা ক্ষমতা দেখিয়েছে, আদ জাতি সামুদ জাতি তারা ক্ষমতা দেখিয়েছে। আমাদের বাংলাদেশে একজন অনেক ক্ষমতা দেখিয়েছে। কিন্তু দেখুন একটা কথা, এত ক্ষমতা এত বড়ত্বের পরেও পৃথিবীতে এখনও কোনো মানুষ দাঁড়িয়ে কথাটা বলতে পারেনি যে আমি মৃত্যুবরণ করব না। বলতে পারছে কেউ? এটা পারবে কেউ? সুযোগ নেই। তাহলে সে মৃত্যু আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা যেটা বলছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা এই জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যে আল্লাহর আমলের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি কে অগ্রগামী সেটা পরীক্ষা করতে চান। এখন আমাদের আমলগুলো আমরা কি করছি? প্রতিদিন 24 আওয়ার্স যা করি সব কিছুই আমাদের আমল। এবং কোরআনে আল্লাহ তাআলা বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই করো আমার কিরামান কাতিবিন সম্মানিত লেখক সেটা লিপিবদ্ধ করছেন, এবং কাল কিয়ামতের মাঠে আমাকে এই লিপিবদ্ধ কিতাব পাঠ করতে দেওয়া হবে। আজকে আমরা এখানে যারা মুসলিম আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন আল্লাহর গোলামি করতে, এই গোলামির পথ থেকে যেন আমরা দূরে সরে না যাই। এখন গোলামি কতটুকু করবেন? কিছু মানলাম। আমি নামাজও পড়লাম, আবার নামাজ থেকে বের হয়ে অনৈতিকতার সাথেও জড়িত হয়ে গেলাম, মিথ্যা কথা বললাম, গীবত করলাম। আমি নামাজও পড়লাম, আমার যখন জবে যাব, আমার যখন কর্মক্ষেত্রে যাব, সেখানে দুর্নীতি করে একটা রাষ্ট্রকে, একটা সমাজকেও নষ্ট করে দিলাম। সবই করতেছি। কিন্তু এই জন্য আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কি হলো কিছু মানো আর কিছু মানো না। এজন্য ইসলামের নীতিমালা হতো উদখুলু ফিস-সিলমি কাফা, আমরা আপনাকে সে আহ্বান জানাবো যে আহ্বান আল্লাহ তাআলা জানিয়েছেন। এখন আপনি যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে? বলতে পারেন যে ভাই আল্লাহর তো ক্ষতি হয়ে যাবে, আমি না, বরং আমি যদি আল্লাহর গোলামি না করি, আমি যদি নেক আমল না করি, ক্ষতিটা আমার হয়। সূরা
আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যে এবং মানুষ এবং জিন তোমাকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, নেকামল করার জন্য, ভালো কাজ করার জন্য। এখন তোমার যদি আমার এই ভালো কাজ ভালো না লাগে, আমার এই কথাগুলো ভালো না লাগে, ফানফুযু তুমি বের হয়ে যাও। কোথায় বের হবা? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আপনি পৃথিবীর যেখানেই যাবেন আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার সুযোগ আছে আপনার? কোনো সুযোগ নেই। এর জন্য আমাদের করণীয় হচ্ছে আল্লাহর এই গোলামির মধ্য দিয়ে আমরা আমাদের নিজের জীবনকে গড়ে তুলব। ইসলামের ছাত্র শিবির আপনাকে শুধুমাত্র দুনিয়াতে সফল হতে বলবে না, বরং বিয়ন্ড দুনিয়ার সফলতা আপনাকে আখেরাতেও সফল হবেন এবং আল্লাহর কাছে একদম প্রিয় বান্দা হিসেবে, প্রিয় গোলাম হিসেবে কাল কিয়ামতের মাঠে উপস্থিত হবেন। এজন্য আমাদের দোয়া হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আমরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকব দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে থাকব, অন্যায়ের বিপক্ষে থাকব, জুলুমের বিপক্ষে থাকব, মাজলুমের পক্ষে থাকব। এই সমাজে সত্যিকার অর্থে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব এবং এই জন্য আমাদের যত যোগ্যতা দরকার, যত দক্ষতা দরকার, শুধুমাত্র এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা সেই যোগ্যতা দক্ষতার মধ্য দিয়ে নিজেকে সমাজের ফ্যাক্টর হিসেবে গড়ে তুলব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।